কিন্তু বিএনপির ভিতরে এটা নাই। বিএনপি একটা মধ্যপন্থী জাতীয়তাবাদী দল, কিন্তু বিএনপির ভিতরেই তো কুরে খাচ্ছে। বিএনপিতে তো গুপ্ত জামাত ভর্তি। তো এটা 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 তারেক রহমানের অনেক চ্যালেঞ্জ আছে না, যে এই পার্টির ভিতরে তো সবাই আশ্রয় নিবে, সেই আশ্রয়ের সুযোগ তো কম, কারণ গুপ্ত জামাত আর দুর্নীতিবাজরা বিএনপির নিয়ামক শক্তি হয়ে উঠছে। জনাব এম এ আজিজ, আপনাকে আলোচনাটা শুরু করি। যেমনটি আসিফ মাহমুদ সজীব ভাইয়া বলেছেন, রাজনীতিতে আওয়ামী লীগ এখন অপ্রাসঙ্গিক, কিন্তু একই সাথে দেখা যাচ্ছে স্বরাষ্ট্রমন্ত্রী ও পুলিশ প্রশাসনের পক্ষ থেকে আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী ঘিরে সর্বোচ্চ সতর্ক বার্তা দেওয়া হচ্ছে। যদি দলটি অপ্রাসঙ্গিকই হয়ে থাকে, তবে তাদের ঘিরে রাষ্ট্রীয় উদ্বেগ ও সতর্কতার। আওয়ামী লীগ নাই, আওয়ামী লীগ পালিয়ে গেছে এটা বলা যায়, তবে আওয়ামী লীগের সমর্থক তো আছে, সারা বাংলাদেশে আছে। সুতরাং আওয়ামী লীগ নাই এ কথাটাও বলা যাবে না। এখন ধরেন সজীব ভুঁইয়া যে কথা বলেছে যে আওয়ামী লীগ নাই, তো তাহলে হ্যাঁ, যদি আপনার 3 মাসের 6 মাসের ভিতরে ইলেকশন দিত, তাহলে কিন্তু নেপালের মতো হয়তো রেজাল্ট হতে পারতো, আওয়ামী লীগ জনগণ দ্বারাই প্রত্যাখ্যাত হইতো। কিন্তু সেই সুযোগ তো নাই। এখন তো প্রায় বহু হয়ে গেছে, এখন তো আওয়ামী লীগ সংগঠিত হবে। একবার ধরেন ভারতের কয়েকটা পত্রিকায় ছাপা হলো যে ইন্টারভিউ দিল শেখ হাসিনা, তখন আমরাও শুনলাম যে একটা রিফাইন্ড আওয়ামী লীগ হতে পারে। সেটা তো আর হবে না, শেখ হাসিনা এখন নিজেই আর ছাড়তে রাজি না, তো সে তো চেষ্টা করবেই। তখনও কিন্তু বলা হলো যে জেলখানা রেডি করো, আমি আসবো, ডিসেম্বরে আসবো। এগুলো কিন্তু মিডিয়ার এটা এক্সাজারেট করছে। আমির কাছে ধরা আছে রিপোর্টে, এভাবে তিনি বলেন, সেটা বলছে আমি উপযুক্ত সময় আসব এবং আমি আসবো, এবং সে কিন্তু দলের নেতৃত্ব দিবে। তো এখন ধরেন এত বড় একটা দল, প্রত্যেকটা পরিবারে তার সমর্থক আছে। আপনি খেয়াল করে দেখেন, এই যে 15টা বছর এই শেখ হাসিনা ক্ষমতায় ছিল, তখন কিন্তু বিএনপি, জামাত বলেন, যারা বলেন, এনসিপি তো তখন ছিল না। তারা তো কত গুম খুন, কত কিছু, ইলেকশন হয় না সবটা। কিন্তু তারপরে কিন্তু একটি দল, কিন্তু দেখেন বিএনপির এবং জামাতের কোনো কর্মী নেতা কিন্তু নিষ্ক্রিয় হয়েছে 2-1 জন, কিন্তু কেউ কিন্তু দল বদল করে নাই। এই জন্য আমি বলি বাংলার মাটি সোনার ঘাঁটি, যে দল সমর্থন করে চেঞ্জ হয় না। তো আওয়ামী লীগের সমর্থক কিন্তু চেঞ্জ হয় না, প্রত্যেকটা পরিবারে আছে। এখন ধরেন সেই দলটা অ্যাক্টিভিটিস নিষিদ্ধ আছে, সেই দলটা ধরেন সামনে তো ঝটিকা মিছিল বা আন্দোলন সংগ্রাম করতেই যেতে পারে। তবে প্রতিষ্ঠা বার্ষিকীকে কেন্দ্র করে আওয়ামী লীগের কোনো নীল নকশা সাজানো হচ্ছে কিনা এটা তো জানি না, সাজাতে পারে যেহেতু তাদের সমর্থক আছে। আপনার রাজনীতিতে মোকাবেলা না করলে তো এই সন্দেহ থাকবেই। তারা তো রাজনীতি এখন যেহেতু তাদের সুযোগ দিয়েছেন, তারপরে মাঝখানে বলা হয়েছে স্থানীয় উপদেষ্টা বলছে না, স্থানীয় সরকার নির্বাচন হবে, সেখানে যদি নির্বাচনে যদি কেউ হয়, মানে কোনো দোষ না করে, সে নির্বাচন করতে পারবে, প্রতীকের নির্বাচন হবে না। সেখানেও তো আওয়ামী লীগের লোক প্রার্থী হবে, কি করে? তাহলে জোর করে বাদ দিবেন? সুপ্রিম কোর্টে যেমন নমিনেশন চাঁদা নিলেন, প্রার্থী হলো, তারপরে বাদ দিয়ে দিলেন, ওরকম বাদ দিয়ে দিতে পারবেন? তো আমার কথা হচ্ছে যে আপনার পলিটিক্যালি রাজনীতি দিয়ে মোকাবেলা করার চেষ্টা করতে হবে। কিন্তু আওয়ামী লীগকে রাজনৈতিকভাবে মোকাবেলা করা হচ্ছে কি? না, এ পর্যন্ত হয় নাই। আপনার সংসদে আইন করা হয়েছে। ডক্টর মোহাম্মদ ইউনূসের সময় অধ্যাদেশ জারি ছিল যে তিনি এক্সিকিউটিভ অর্ডারে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করেছে। সেটার সাথে বলে দিছে কার্যক্রম নিষিদ্ধ থেকেই সন্ত্রাস বিরোধী আইন করা হলো। সেটা পাশ করছে না, আইন হয়েছে। তো এখন তো আইন যেহেতু হয়েছে, আইন তো মনে করে আপনি দেখেন একজন নেতা মারা যায়, সেখানে যায় জয় বাংলা স্লোগান দেয়, তো তারপর গ্রেপ্তার করে। এখন জয় বাংলা স্লোগান দিলে তো সে আইডেন্টিফাই হয়ে যায়। তো সুতরাং এখন তো মিছিল বার করে, তাহলে তো গ্রেপ্তার হবে। উচিত ছিল যেটা শেখ হাসিনার, আসলে তারা আপনার আসলেই বিতর্কিতহীন লোকজন দিয়ে একটা পার্টিকে সংগঠিত করত, সে একসময় আসতো। তারপরেও আমি বলবো তিনি না গিয়ে, ধরেন তিনি তো এসএসএফ আর্মির কাস্টোডিতেই ছিল, তিনি যখন গেল সে বলছে যে আমাকে বোধহয় টুঙ্গিপাড়া নেবে, বলেন টুঙ্গিপাড়া হেলিকপ্টার নামার জায়গায় ছিল, উনি বলছে তো এই কথা। তো ওনাকে তো উনি আর্মির কাস্টোডিতে চলে যেত, উনি এসএফের কাস্টোডিতে থাকতো, তাহলে কিন্তু পলিটিক্স করতে পারতো। এখন তো ধরেন তিনি আসলেন, তিনি যে সাধারণ লোক সমর্থকদেরকে রাস্তায় নামায় দিচ্ছে, তারা গ্রেপ্তার হয়, যে জেলে ঢোকে সে তো বেরোয় না। তো এই বিপদে না ফেলে তিনি যদি আপনার পলিটিক্সে থাকতো, ধরেন আর্মি কাস্টোডিতে থাকতো, হ্যাঁ,
যেমন ছিল না 626 জন ছিল, তারপরে এক এক করে চলে গেছে। তিনি তো তিনি জানতেন যে তার পতন ঘটবে। যেদিন আওয়ামী সমর্থক উইথড্র করছে তখন তিনি সমর্থন উইথড্র করছে, তখনই তিনি জানতেন, যার ফলে তার পরিবারের কেউ কিন্তু বাদ নেই, সবাই পালা গেছে, সবাই চলে গেছে। তো এই জন্য বলছি যে তিনি আসলে বিএনপিকে এখন ঝামেলায় ফেলতেছে সমর্থকদের। আর বিএনপির আওয়ামী লীগেরও এমন ট্রেনিং, তারা কিন্তু যেখানে যায় সেখানে জয় বাংলা, জয় বাংলা, স্বাধীনতা, এগুলো তো সব এখন বঙ্গবন্ধু, এগুলো তো আওয়ামী লীগের একক প্রপার্টি বানায় ফেলছে। এই কথা বললেই ধরে আইডেন্টিফাইড, এবং তারা এই জয় বাংলা স্লোগান ছাড়া কিছু করতেই পারে না, যার ফলে মিছিল হয়তো বার করতে পারে, তখন গ্রেপ্তার হবে। এবং মিছিল থেকে ককটেল বিস্ফোরণের ঘটনাও দেখছে। এবং নিশ্চয় আপনি অবগত আছেন, আজ ঝিনাইদহে আওয়ামী লীগের সমর্থকদের সঙ্গে বিএনপি পন্থীদের তুমুল সংঘর্ষ হয়েছে এবং এই ঘটনায় 16 জন আহতও হয়েছে। আহত ধরেন 16 জন হয়েছে কিনা জানি না, হয়তো পটকা ফুটছে, এও হইতে পারে। গ্রেনেড ফুটছে এমন তো কথা না, পটকা ফুটতেই পারে, তারা জোশের সাথে করছে। তাদের হয়তো সিগন্যালও আছে যে তোমরা প্রতিষ্ঠা বার্ষিকীতে আন্দোলন সংগ্রাম কিছু দেখাও, দেখাচ্ছে। তিনি তো নিরাপদে আছেন, তিনি তো অতিথি হয়ে আছেন। যত লোক পালিয়ে গেছে ভারতে, সবাই তো ওখানে অতিথি হয়ে আছে, কারণ রাষ্ট্র সবগুলো দল মিলে তাদেরকে আশ্রয় দিয়েছে, অর্থাৎ তারা তো অতিথি। এখন সাধারণ সদস্যরা কেন বিপদে পড়তেছে আমি জানি না, তারা সময় সুযোগ বৈশাখ করবে। এখন তো সময় হয়নি, এখন ধরেন শেখ হাসিনা ফেরত আসলো দেশে, সব অভ্যুত্থানের শক্তি এক হয়ে যাবে, এখন এক হয়ে যাবে। এখনো তার সময় আসে নাই, তাকে অপেক্ষা করতে হতো এবং তাকে ক্ষেত্র তৈরি করে। সে তেমন শেখ হাসিনা যখন বিদেশ থেকে এসে বিএনপির চেয়ারপারসন হয়েছে না, প্রেসিডেন্ট হয়েছে না, ওরকমভাবেই জহুরা তাজউদ্দিন তার আগে পার্টিটা অর্গানাইজ করছে, একটা প্রসেস অনুসরণ করা উচিত ছিল। তিনি যে প্রসেসে করতেছেন, মানে পার্টি অর্গানাইজ করতে চাচ্ছেন, সেই প্রসেসে তিনি ব্যর্থ হবেন বলে আমার ধারণা। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি জনাব এম এ আজিজ। জনাব আকবর হোসেন, গত 1 মাসে আমরা আওয়ামী লীগের বেশ কয়েকটি ঝটিকা মিছিল দেখলাম। হঠাৎ করে আওয়ামী লীগের তৎপরতা বেড়ে যাওয়ার পেছনে কি কারণ থাকতে পারে? সে সঙ্গে আরও একটি প্রসঙ্গ যুক্ত করি। ইতিমধ্যেই পুলিশের সতর্কবার্তা নিশ্চয়ই আপনি লক্ষ্য করেছেন, সেখানে বলা হচ্ছে যে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে হামলার আশঙ্কা করছে পুলিশ, এবং তারা বলছে যে দলটির সাথে এনসিপি ও বৈষম্য বিরোধী ছাত্রদের সংঘর্ষ হতে পারে, এমনকি আওয়ামী লীগের কর্মকাণ্ডে বাধা দিলে পুলিশের উপরও হামলা হতে পারে। আবার স্বরাষ্ট্রমন্ত্রী বলছেন আওয়ামী লীগ কোনো রাজনৈতিক দল নয়, মাফিয়া পার্টি। একটু আগে এম এ আজিজ বলছিল যে আওয়ামী লীগকে রাজনৈতিকভাবে মোকাবেলা করার কথা। আসলে কি বর্তমান বাস্তবতায় আওয়ামী লীগকে রাজনৈতিকভাবে মোকাবেলার সুযোগ রয়েছে কিনা? এখন নাই, সময় ছিল, ওটা পার হয়ে গেছে। হ্যাঁ, না, আমি আজিজ ভাই যেটা বললেন ওনার সঙ্গে দ্বিমত করার খুব বেশি অবকাশ নেই। বাট আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে, দেখুন আপনার প্রশ্নটা ছিল যে কেন আওয়ামী লীগ এখন অ্যাক্টিভ হচ্ছে। আবার এটার একটা বড় রিজন হচ্ছে, দেখুন আওয়ামী লীগ তো একটা পলিটিক্যাল পার্টি, তারা হয়তো নিষিদ্ধ আছে, সেটা একটা প্রেক্ষাপট, কিন্তু বাংলাদেশে তাদের কিছু একটা সাপোর্টার গোষ্ঠী আছে, সেটা যত ছোটই হোক না কেন। এখন বিগত 16 বছর ধরে বা 17 বছর যখন একটা সরকার সে যেভাবেই ক্ষমতায় থাকুক, সেটা স্বৈরাচারী কায়দায় থাকুক, ফ্যাসিবাদী কায়দায় থাকুক, যেভাবেই থাকুক, তার একটা বেনিফিশিয়ারি গ্রুপ তৈরি হয়। সেটা সব শ্রেণী পেশাতেই তৈরি হয়, সেটা শিক্ষকদের মধ্যে তৈরি হয়, সাংবাদিকদের মধ্যে, আইনজীবীদের মধ্যে, তার রাজনৈতিক কর্মীতে আছে, সব জায়গায় তার একটা বেনিফিশিয়ারি গ্রুপ থাকে। তো সেই গ্রুপগুলো একটা সুসময়ের আবার একটা অপেক্ষায় আছে, বা তারা চাইবে যে কি করে আবার তাদের দল পলিটিক্সে কামব্যাক করতে পারে। কারণ এই রাজনীতির সঙ্গে অনেকের আবার জীবন জীবিকা নির্ভরশীল। তা আজকে 2 বছর আওয়ামী লীগ ক্ষমতার বাইরে, না প্রায় 2 বছর, অগাস্ট মাসে আসলে 2 বছর হবে। তো এখন তারা দেখছে যে আমরা যদি এই মুহূর্তে একটু জানান না দেই, রাজনীতিতে আমরা একটু সক্রিয় হতে যাচ্ছি, তাহলে তো আওয়ামী লীগের অস্তিত্ব বলে, এক্সিস্টেন্স যেটা আমরা বলি, সেটা থাকবে না। কারণ সামনে তাদের প্রতিষ্ঠা বার্ষিকী, এই প্রতিষ্ঠা বার্ষিকীকে কেন্দ্র করে আওয়ামী লীগ চাইবে তাদের সর্বোচ্চ শক্তি দেখানো। কারণ ওই শক্তিটা যদি তারা রাজপথে দেখাতে পারে, তাহলে তাদের যে নীরব সাপোর্টার গোষ্ঠী যেটা আছে, তারাও একটু আশার আলো দেখবে, এবং তারা সেটা দেখে মনে করবে যে না, তাহলে আমাদের দল এখন আবার সক্রিয় হচ্ছে। সো ওই প্রেক্ষাপট থেকে তারা আবার জোটবদ্ধভাবে বা বিভিন্ন জায়গায় খণ্ড খণ্ড মিছিল করার চেষ্টা করা হচ্ছে। তবে এখানে একটা প্রশ্নটা হচ্ছে এই যে বিভিন্ন জায়গায় আওয়ামী লীগ সক্রিয় হচ্ছে বা রাস্তায় মিছিল করছে, এখন এগুলোকে ফ্যাসিলিটেট করছে কারা? এখন ক্ষমতায় তো আছে বিএনপি। যতদূর শোনা যায় যে বিএনপি হয়তো আওয়ামী লীগের প্রতি একটা সফট অ্যাটিটিউড তাদের এখনো পর্যন্ত আছে। এবং আমার যেটা ধারণা যে বিএনপির মধ্যে আসলে দুটো ধারা। একটা ধারা মনে করে যে
আওয়ামী লীগকে একটু স্পেস দিলে এমন অসুবিধা কি? আবার আরেকটা ধারা আছে যারা মনে করে যে না, কোনোভাবেই আওয়ামী লীগকে স্পেস দেওয়া যাবে না। আর জামায়াত এবং এনসিপির অবস্থান তো একেবারে পুরোপুরি ভিন্ন। তারা আওয়ামী লীগকে কোনো রকম সুযোগ দিতে যাবে না। আপনি শুরুতে যেটা বললেন যে সংঘাতের যে পরিস্থিতির কথা বললেন, এটা যদি তৈরি হয়, এই তৈরি হবে জামায়াত এবং এনসিপির সঙ্গে, বিএনপির সঙ্গে ঠিক ওইভাবে তৈরি হবে না। কারণ বিএনপি জানে যে তারা যে কোনো সময় যদি চায় আওয়ামী লীগকে তারা কন্টেইন করতে পারবে, তাদের হাতে সেই অস্ত্র আছে। বাট বিএনপির একটা অংশ হয়তো তখন আওয়ামী লীগকে ট্যাকল করার জন্য জামায়াত এবং এনসিপির সঙ্গে তারা যুক্ত হতে পারে আনঅফিসিয়ালি। এখন আওয়ামী লীগ যদি তাদের নেতৃস্থানীয় লোকজন ভারতে অবস্থান করুক আর যেখানেই অবস্থান করুক, যদি মাঠ পর্যায়ে তারা এই ছোটোখাটো জানানটা না দিতে পারে, তাহলে আওয়ামী লীগের সামনের দিনগুলোতে রাজনীতিতে ফিরে আসা দ্রুততম সময়ের মধ্যেও এটা কঠিন হয়ে যাবে। সেই জন্য তারা ডেসপারেটলি ট্রাই করছে রাস্তাঘাটে অন্তত নিজেদেরকে জানান দেওয়ার জন্য যে না, আমরা আছি। যেহেতু স্থানীয় সরকার নির্বাচন নিয়ে এক ধরনের আলোচনা চলছে, স্থানীয় সরকার নির্বাচনের রাজনৈতিক মেরুকরণেরই অংশ কিনা এই তৎপরতা? হতে পারে সেটা, কিন্তু আমার কাছে মনে হয় না। আমার কাছে মনে হয় না এই জন্য যে আওয়ামী লীগের সক্রিয় হওয়ার কারণটা হচ্ছে তাদের নিজের স্বার্থে, অ্যাবসলিউটলি নিজের স্বার্থে। আর বিএনপি বা জামায়াত ইসলামী হয়তো স্থানীয় সরকার নির্বাচনে আওয়ামী লীগের সমর্থনটাকে তারা ব্যবহার করতে চাইবে। কিন্তু এখনকার যে পরিস্থিতি যেটা পাচ্ছেন, ধরুন আপনি একটা জায়গায় যদি সাকসেসফুলি মিছিল তারা করেন, আওয়ামী লীগ যদি করে, তাহলে আরেকটা জায়গায় তারা উৎসাহিত হচ্ছে। একটা জায়গায় যদি 50 জন লোক সাকসেসফুলি একটা মিছিল করে বেরিয়ে আসতে পারে, আরেকটা জায়গায় 100 জন লোক সেটাকে তারা মনে করবে যে না, এটা করা সম্ভব। ব্যাপারটা ওইভাবে হচ্ছে। এবং বিভিন্ন জায়গায় আপনি বাংলাদেশের জেলা পর্যায়ে যদি দেখেন, এবং আমি বিভিন্ন জেলায় খবর নিয়েছি এবং কয়েকটা জেলাতে আমি গিয়েওছি, ওখানে যারা আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত তাদের মধ্যে কেউই কিন্তু এখন আর জেলের মধ্যে খুব বেশি কেউ নাই। একেবারে সিনিয়র পর্যায়ের হয়তো কিছু নেতা আছে, ধরেন প্রত্যেকটা জেলার একদম সিনিয়র পর্যায়ের কিছু নেতা এখনো জেলে আছেন। বাট ওভারঅল তৃণমূলের যারা কর্মী তারা কিন্তু অলরেডি তারা তাদের বাড়িঘরে ফিরে আসছে। সেটা চুপি চুপি হোক, খুব একটা জানান না দিয়ে হোক, রাস্তাঘাটে মিছিল করার জন্য হোক, তারা বাড়িতে এসছে এবং তারা সক্রিয় হচ্ছে। সো ওই দৃষ্টিভঙ্গি থেকে যদি আপনি দেখেন, তাহলে এখানকার আমার ধারণা যে সরকারেরও একটা হয়তো নমনীয় মনোভাব আওয়ামী লীগের প্রতি আছে এখনো পর্যন্ত, আমরা যেটা বুঝতে পারছি। জনাব আকবর হোসেন, জনাব এম এ আজিজ, আমরা একসময় দেখতাম আওয়ামী লীগের ঝটিকা মিছিল, এই প্রসঙ্গে সোশ্যাল মিডিয়া এক ধরনের ভিডিও ছড়িয়ে যেত। এখন দেখা যাচ্ছে যে আওয়ামী লীগের ঝটিকা মিছিলের আকার বাড়ছে, সংখ্যা বাড়ছে। এবং আকবর হোসেন যে জায়গাটিতে প্রশ্ন রেখেছে যে আওয়ামী লীগকে আসলে ফ্যাসিলিটেট কে করছে, সরকার কি আওয়ামী লীগের প্রতি কিছুটা নমনীয়? না, দেখেন, আপনার ইরান যুক্তরাষ্ট্র যুদ্ধ হচ্ছে, ইরানের আপনার হামাসের ইসরায়েলের অ্যাম্বাসেডর আপনার সাক্ষাৎকার দিয়েছে। তিনি বলছে হামাস পাকিস্তানে এবং বাংলাদেশে অ্যাক্টিভ। আমি এই জন্য বলছি যে এখানে এও হতে পারে যে হয়তো 2-4 জন আওয়ামী লীগের আছে, তার সাথে সন্ত্রাসী গ্রুপ যুক্ত হয়েছে, বা ডিস্টেবলিশ করার জন্যে। আজকে যেমন ধরেন জামাত আছে, এনসিপি হয়তো না, কিন্তু জামাত আছে, তাদের একটা গ্রুপ ঢুকে যেতে পারে, বলা তো যায় না, সন্ত্রাসী গ্রুপও ঢুকে যেতে পারে দেশকে অস্থিতিশীল করার জন্যে। বা এও হতে পারে যে ধরেন আওয়ামী লীগ এখন অ্যাক্টিভ হলো, তবে এটা হলো যে হয়তো জামাতের সাথে, জামাত তো সব জায়গায় আছে, বিএনপির ভিতরে আছে, আওয়ামী লীগের ভিতরে আছে, সব জায়গায় আছে, এখন তারা সামনে চলে পাবে, এটাও হতে পারে। সুতরাং আমি মনে করি যে এখানে সব পুরোটাই আওয়ামী লীগের সমর্থক হবে, এটা নাও হতে পারে। এটা পুলিশ বুঝবে যে এখানে সন্ত্রাসী গ্রুপ আছে কিনা। এখানে জামাতের কিছু সদস্য তো থাকতেই পারে, গুপ্ত হিসেবে আছে আওয়ামী লীগের, তারা সামনে গেল, তারা জামাত তখন গ্রেপ্তার হলেও তারা ছুটে আনবে। হ্যাঁ, এখনো তো তাদের সাথে সরকারের সাথেও কুসুম সম্পর্ক আছে তো বোঝা যায়। দেখেন না, পার্লামেন্টে বড় বড় ইস্যু আছে, সেই সব ইস্যু আলোচনা হয় না। হ্যাঁ, আলোচনা হয় অন্য, যে সরকারকে আর সময় দেওয়া হবে না, এসব বলে তো। এই যে বলে যে আপনার ফখরুল ইসলাম আলমগীর বললো না যে গণতন্ত্রের অবিশ্বাসী দল। হ্যাঁ, এই কথাটা আমি তো মনে করি জামাত সার্বজনীন দলই না। এই দলের ভিতরে আপনি দেখেন অনেক প্রতিষ্ঠান আছে, প্রতিষ্ঠানের সরাসরি জামাত মালিক না, কিন্তু প্রতিষ্ঠানগুলো দখল করে ঠিক জামাতের নেতাকর্মী ছাড়া
কেউ চাকরি পায় না, কেউ চাকরি করতে পারে না। অর্থাৎ জামাত শুধুমাত্র জামাতের নেতাকর্মীদের সংগঠন, আমি এই জন্যই বলি। সুতরাং যে দল ইসলামিক দল, কোনো দল যে কোনো আপনার ধর্মীয় ভিত্তিক দল হয়, সে তো গণতান্ত্রিক দল হতে পারবে না, হতেই পারবে না। তাকে শরীয়ত আইনও অনুসরণ করে না, আবার বলে ধাপে করি। আবার তাদের এমপিদের বলতে শোনা গেছে যে ইলেকশনের আগে বলছে না যে দাঁড়িপাল্লায় ভোট দিলে বেস্ত পাওয়া যাবে, এখন আবার বলে দেখেন গণতন্ত্র না। আপনি একবার বলেন তো, এই যে মাদ্রাসা মক্তব গুলোতে যে বলৎকার হচ্ছে, ধর্ষণ হচ্ছে, মহামারী আকার ধারণ করছে, একটাবার প্রটেস্ট করছে যে এটা ঠিক না? করে নাই। সংসদে মার্কিন বাণিজ্য চুক্তি হয়েছে, আলোচনা হচ্ছে, পুষণীয় হয়েছে, আলোচনা হয়েছে সংসদে। যেসব হাম নিয়েও তো আলোচনা হয় নাই, হাম নিয়ে অল্প হয়েছে, হয় নাই তো। তো সুতরাং আমি বলি জাতীয় ইস্যুগুলোর সাথে কিন্তু সংসদে আলোচনা হয় না। বাইরে ধরেন বিরোধী দল আছে, বাইরে তো আওয়াজ দিবেই, কিন্তু আমাদের দেশের যে অবস্থা হয়েছে, আমরা তো গণতান্ত্রিক সংস্কৃতি চালু করতে পারিনি এই দেশে। দেশ স্বাধীন হয়েছে 54 বছর, 55 পড়লো, কিন্তু এ পর্যন্ত জাতি গঠন করতে পারলাম না। ধরেন সব আপনি বলেন কওমি মাদ্রাসা বলেন, আলিয়া মাদ্রাসা বলেন, আপনার পাবলিক ইউনিভার্সিটি, জাতীয় বিশ্ববিদ্যালয়, উন্মুক্ত বিশ্ববিদ্যালয় সমানে সার্টিফিকেট দিয়ে যাচ্ছে। এগুলোতে কি করবে বিজ্ঞানের যুগে? কি করবে? আমাদের প্রবাসী 1.5 কোটি প্রবাসী, এখন তো প্রবাসেও লোক নেবে না। তো সুতরাং সেই দিকে কোনো কথা নেই। সংস্কার কমিশন ইউনিট সাহেব করে গেছে, একটা আপনার শিক্ষা সংস্কার কমিশন করে নেই। যে এখন বিজ্ঞানের উপযোগী একটা শিক্ষা ব্যবস্থা দরকার, এটা তো এখন কারো কাছে মুখে শুনতে পাচ্ছি না। যে মাদ্রাসা করেন, মক্তব করেন, এগুলি করেন, এগুলো তো হ্যাঁ করবে, সব শিক্ষাই দরকার আছে দেশে, তার কিন্তু যে ক্ষেত্রে যতটুকু থাকে তার প্রয়োজন। কিন্তু এখন আমাদের তো প্রবাসী আয় একটা ব্যাপার। ধরেন করোনাকালে প্রবাসী কৃষি এবং প্রবাসী বাঁচিয়ে রেখেছে। অন্তর্বর্তীকালীন সরকারে এখনও প্রবাসীরা যে কন্ট্রিবিউট করতেছে, অন্য সেক্টর তো করতেছে না, কৃষি এবং প্রবাসী, কিন্তু আমরা তো গুরুত্ব দিচ্ছি না এখনো। এই জন্য আমি বলবো যে আমাদের দেশে যেটা চলছে সেটা হচ্ছে যে গণতান্ত্রিক চর্চা তো কাজ করছে না এখনো। সরকারি দল আগের থেকে, দেশ স্বাধীন হওয়ার পর থেকে সরকারি দল বিরোধী দলকে একদম নিঃশেষ করতে চায়, আর বিরোধী দল শুধু সরকারে যেতে চায়। এখানে জাতি গঠন বা গণতান্ত্রিক চর্চার মধ্যে তো নাই। সুতরাং এই জন্যই আমাদের এটা চলছে এবং এটা চলতে থাকবে। এখনো আমরা দেখছি যে আওয়ামী লীগ নিষিদ্ধ প্রশ্নে রাজনৈতিক দলগুলো একমত, আবার দেখা যাচ্ছে যে নিরপরাধ আওয়ামী লীগ নেতাকর্মীদের রাজনীতিতে আমন্ত্রণ জানানো হচ্ছে। এই মানদণ্ড কিভাবে নির্ধারিত হবে? আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ প্রশ্নে আমরা দেখছি রাজনৈতিক দলগুলো সবাই একমত, কিন্তু আবার বিভিন্ন সময়ে নিরপরাধ আওয়ামী লীগ নেতাকর্মীদের রাজনীতিতে আমন্ত্রণ জানানো হয়েছে। এর মানদণ্ড কি হবে, নাকি রাজনৈতিক দলগুলো নিজেদের স্বার্থে আওয়ামী লীগ কার্ড খেলছে? না, এখন আর আমন্ত্রণ জানায় না, প্রথম দিকে করছে। প্রথম দিকে ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার তখন সবগুলো এক অর্ডারের সব চেয়ারম্যান সব বাতিল করে দিল, দিয়ে ইউনিয়নদেরকে এক্সিকিউটিভ হেড বানাই দিল। এরপরে তখন ওই চেয়ারম্যানদেরকে এনসিপি নিয়ে, তখন এনসিপি হয় না, এনসিপি নিয়ে মিটিং করছে যে আপনারা যদি আমাদের দিকে আসেন আপনাদের এগুলো ঠিক করে দেব। 1, 2 হচ্ছে যে এখন ধরেন ওই চিটাগাংয়ের মেয়রের সাথে হাসনাত সাহেব দেখা করছে, তাকে প্রার্থী করার চেষ্টা করছে সামনে। তো এরকম হয়েছে যে পার্টির ভিতরে টানাটানি আছে। জামাতের যেমন 2 অলি আহমেদ, অলি, তারপরে মেজর আক্তার, তাদেরকে নিছে, তারা যেতে চাইছে, নিয়ে নিছে। তো এভাবে হয়, কিন্তু বিএনপির ভিতরে এটা নাই। বিএনপি একটা মধ্যপন্থী জাতীয়তাবাদী দল, কিন্তু বিএনপির ভিতরেই তো কুড়ে খাচ্ছে। বিএনপিতে তো গুপ্ত জামাত ভর্তি। তো এটা তারেক রহমানের অনেক চ্যালেঞ্জ আছে না, যে এই পার্টির ভিতরে তো সবাই আশ্রয় নিবে, সেই আশ্রয়ের সুযোগ তো কম, কারণ গুপ্ত জামাত আর দুর্নীতিবাজরা বিএনপির নিয়ামক শক্তি হয়ে উঠছে। সুতরাং এটা তো ঠিক করতে হবে, পার্টি ঠিক না করলে তো হবে না। সুতরাং আমি বলবো যে ধরেন এখন যে পার্টি যেটা আছে, সামনে যদি আপনার স্থানীয় সরকার নির্বাচন হয়, সেখানে বিএনপি কিন্তু উভয় সংকটে পড়বে। কোনো প্রার্থী যদি আওয়ামী লীগ থেকে নির্দোষ কোনো ব্যক্তি, যে কোনো হামলা মামলায় নাই জড়িত, সে যদি প্রার্থী হতে চায়, তাকে বাতিল করাও কঠিন, ন্যাশনাল ইস্যু, ইন্টারন্যাশনাল ইস্যু হবে এটা। আবার যদি প্রার্থী ইলেকশন করতে দেয়, এবারে আমার ধারণা আইন পাশ করার পরে এবারে কিন্তু বিএনপির সমর্থন পাওয়া আওয়ামী লীগের নেতাকর্মীদের খুব কঠিন হবে আমার ধারণা।
কারণ এটা এখন তারা হয়তো জামাতকেও ভোট দিবে না, তখন তারা তাদের প্রার্থী নিয়ে ইলেকশনে জেতার চেষ্টা করবে। এবং তাদের তো ভোট কম না, যদি ভোট বিভাজিত হয়ে যায়, ধরেন জামাত আলাদা ইলেকশন করলো, এনসিপি আলাদা করলো, বা এনসিপি এও হতে পারে যে এনসিপি জামাতের সাথে গোপনে গোপনে যে প্রার্থী দিল কিন্তু একে অপরকে সমর্থন দিল। বিএনপি যদি একা হয়ে যায় তাহলে তো আওয়ামী লীগের প্রার্থী অনেক জায়গায় অনেক সিট পেয়ে যেতে পারে, কারণ বিএনপি তো আইন করার পরে এখন যে এই যে গ্রেপ্তার করা হচ্ছে, হুঁশিয়ারি টুশিয়ারি দেওয়া হচ্ছে, এটা তো আমরা তো ভাবছিলাম যে আপনিও বললেন যে বিএনপির একটা আওয়ামী লীগের প্রতি সফট কর্নার আছে, কিন্তু সফট কর্নার ভাবে তো মনে হয় না যে বিএনপি তাদের নিজস্ব অবস্থানটা ঠিক রেখে আওয়ামী লীগকে চাপে রাখতে চায়, এরকমই মনে হচ্ছে। ধরেন এখানে যে প্রতিষ্ঠা বার্ষিকীতে তারা আন্দোলন সংগ্রাম করে, এটা উভয় সংকট। তারা আন্দোলন সংগ্রাম করলে তো তারা জয় বাংলা স্লোগান দিয়ে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটাবে, তখন তো পুলিশ বসে থাকতে পারবে না। এটা ঘোষণা দেওয়ার আর কি, সতর্ক এটা দরকার ছিল না। এমনি আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটলে পুলিশ তো গ্রেপ্তার করবেই, এটা করলেই হইতো। এত ঘোষণা দিয়ে এটা পরিস্থিতি গরম করে ফেলার তো দরকার ছিল না। এটাই আমার বক্তব্য। ধন্যবাদ জানাচ্ছি জনাব এ বি আজিজ। জনাব আকবর হোসেন, স্থানীয় সরকার নির্বাচনে আওয়ামী লীগের ভোট ব্যাংক কি প্রভাব ফেলতে পারে বলে মনে করেন? এটা নির্ভর করবে যে আসলে নির্বাচনটা কিভাবে হচ্ছে। যদি এখানে যেটা আজিজ ভাই বললেন, যেটা ওপেন ইলেকশন হয়, যে এবং প্রধানমন্ত্রী তথ্য উপদেষ্টা যেটা বলেছেন যে আওয়ামী লীগের কেউ যদি দলীয় পরিচয় না হয়ে তারা ইন্ডিপেন্ডেন্টলি প্রার্থী হতে চায়, সরকার হয়তো সেখানে বাধা দেবে না। যদি উনি সত্যি সত্যি সেটা মিন করেন এবং সরকারের পলিসি যদি সেটা হয়, তাহলে ইলেকশনের ধরন একরকম হবে। আর যদি সেটা না হয় তাহলে ইলেকশনের ধরন অন্যরকম হবে। এখন আসলে ইলেকশন কিভাবে হবে বা আদৌ স্থানীয় সরকার নির্বাচন হয় কিনা, এটা একটা বড় বিষয়। ধরুন যদি আওয়ামী লীগ সেখানে বা আওয়ামী লীগের যারা লোকজন স্থানীয় পর্যায়ে আছে তারা পার্টিসিপেট করলো, তারা তো দলীয় ব্যানারে করবে না। বিএনপির লোকজন যারা আছে তারাও দলীয় ব্যানারে করবে না, কারণ এই ইলেকশনটা দলীয় ব্যানারে হবে না, এটা ইন্ডিপেন্ডেন্টলি হবে। সো এখানে তখন কিন্তু এলাকার লোক তো ঠিকই জানবে কে আওয়ামী লীগের কে বিএনপি, এটা তো অজানা করার কোনো বিষয় না। এখন সেটা আমার ধারণা যেগুলো আওয়ামী লীগ ডমিনেটেড এরিয়া, যেগুলো আমরা জানি বা বুঝি, সেই সব জায়গায় হয়তো আওয়ামী লীগের প্রার্থীরা ভালো করার একটা সম্ভাবনা থাকলেও থাকতে পারে। এটা নির্ভর করবে কারা প্রার্থী হচ্ছে। আবার আপনি জানেন যে আসলে যখন স্থানীয় সরকার নির্বাচনগুলো হয়, একই দলের মধ্যে 3 জন 4 জন 5 জন অ্যাসপিরেন্টস থাকে, তারা একজন চায় না যে আরেকজনকে জিততে দিবে। হয়তো আওয়ামী লীগ হয়ে যাওয়ার এক ধরনের সম্ভাবনা এখন দেখা যাবে যে হয়তো আওয়ামী লীগের কোনো সিনিয়র লিডার সে এলাকার সে পলাতক, হয়তো আরেকজন এসে সাহস করে সেখানে ইলেকশন করতে চাচ্ছে, কিন্তু ওই নেতাও চাইবেন না যে এই যেন আবার জিতে আসে। এখন আসলে নির্বাচনের ফিল্ডটা কেমন হবে এটার উপর নির্ভর করবে যে আসলে এই নির্বাচনটা কোন ধরনের নির্বাচন হবে। তার আগে আসলে আগাম কোনো মন্তব্য করা মুশকিল। তবে যদি একটা পার্টিসিপেটরি ইলেকশন হয়, সে নির্বাচনে হয়তো আওয়ামী লীগ বলুন, জামায়াত বলুন, বিএনপি বলুন, সবাই হয়তো তাদের নিজ নিজ এলাকাগুলোতে মোটামুটি প্রার্থী অনুযায়ী তাদের ভালো করার কথা। যেমনটি জামায়াত আমির অভিযোগ করেছেন, ফ্যাসিস্টদের মতো বিএনপি একদলীয় শাসন ব্যবস্থা চালুর চেষ্টা করছে। তিনি আরো বলেন, চাঁদাবাজি বন্ধ হলেই মানুষের জীবনে স্বস্তি ফিরবে। রাজনৈতিক দলগুলো যদি তাদের কর্মীদের সামাজিক অপকর্ম, চাঁদাবাজি থেকে বিরত রাখতে ব্যর্থ হয়, তবে সেই দলের রাষ্ট্র পরিচালনায় নৈতিক অধিকার থাকে না বলেও মন্তব্য করেছেন তিনি। সেই সঙ্গে তিনি হুঁশিয়ার উচ্চারণ করে বলেন, আরেকটা অনিবার্য বিপ্লবের জন্য আমাদের প্রস্তুতি নিতে হবে। এই যে বিরোধী দলীয় নেতার এই অভিযোগগুলো আসলে কতটা বাস্তবতা, কতটা রাজনৈতিক মেরুকরণের অংশ? দেখুন, বিপ্লব তো আর মানে প্রত্যেক সপ্তাহে হয় না, প্রতি বছরেও হয় না। বিপ্লব বলুন বা গণ অভ্যুত্থান বলুন, এগুলোর একটা কনটেক্সট লাগে এবং সেই কনটেক্সট অনুযায়ী একটা নির্দিষ্ট সময় পর পর সেগুলো তৈরি হয়। এবং যে কোনো গণ অভ্যুত্থানে যদি একটা সামাজিক বাস্তবতা বা রাজনৈতিক বাস্তবতা না থাকে, তাহলে পরে সেই গণ অভ্যুত্থান হবে না, হয় না। আপনি যদি বাংলাদেশের হিস্ট্রির দিকেও তাকান, এখানে দেখবেন যে বাংলাদেশে বড় আকারে ক্ষমতার পালাবদলই বলুন, গণ অভ্যুত্থান বলুন, এটা হতে মোটামুটি 15 থেকে 20 বছরের একটা টাইম ফ্রেম লাগে। এছাড়া এটা আমরা দেখি না খুব স্বল্প সময়ের মধ্যে হওয়াটা। হয়তো রাজনৈতিক কারণে আপনি অনেক কথাই বলতে পারেন বা অনেক কথাই অনেকে বলছে। এখন ব্যাপার হচ্ছে, প্রতিদিন বিপ্লব আর গণ অভ্যুত্থানের হুমকি দিয়ে বিরোধী দল তার দায়িত্ব পালন করতে পারবে না, সরকারও তার কাজ আগাতে পারবে না। এই সরকারকে জনগণ ভোট দিয়েছে ফর 5 ইয়ার্স, তাদের 4 মাস গেছে,
তাদের হাতে আরও বাকি সময় আছে এবং মানুষজন এক্সপেক্ট করে তারা সরকার যে কমিটমেন্টগুলো জনগণের কাছে করেছে সেগুলো তারা ফুলফিল করতে পারবে। এবং আমি মনে করব যে এই সরকার সামনের দিনগুলোতে তাদের আরও যে সময় আছে এই সময় তাদেরকে ফুলফিল করতে দিতে হবে এবং একই সঙ্গে সরকার যে কমিটমেন্টগুলো করেছে সেগুলো তাদেরকে ফুলফিল করতে হবে। আমি সরকারকে প্রতিদিন ফেলে দিব বা এই পরিস্থিতি করব এইটা বলে লাভ নাই। মানুষ আপনি একটা নির্বাচন যখন হবে তার একটা জনগণের ম্যান্ডেট নিয়ে আসছে, এটা তো ম্যান্ডেট ছাড়া তো এই সরকার আসে নাই, সুতরাং ওই বিষয়টাকে মাথায় রাখতে হবে। ধন্যবাদ জানাচ্ছি জনাব আকবর হোসেন। জনাব এবি আজিজ, একদিকে বিরোধী দল বলছে যে আমাদের গরম বিরোধী দল ভাববেন না, আবার অন্যদিকে তারা আরেকটা বিপ্লবের প্রস্তুতির কথা বলছে। বিরোধী দলের এই রাজনীতি কি দ্বৈত রাজনীতি? শোনেন, বিরোধী দল বলতে জামাত ইসলাম, এনসিপি নিয়ে আমরা আলোচনা করি, কিন্তু এনসিপি কিন্তু আর বিপ্লব করা সম্ভব না। এটা ইউনূস সাহেবকে এনসিপি শেষ করে দিয়ে গেছে ব্যবহার করে। একটা বার বলে নাই যে তোমরা বাবা শিক্ষাও গ্রহণ করো, ব্যবসা করো, তাদের উদ্যোক্তা হতে বলছে এবং তারা বিতর্কিত হয়ে গেছে। এখন জামাত ইলেকশনের আগে যেরকম করেছে, যে ধরনের মানে উথাল পাতাল করেছে, তাণ্ডব করেছে, তো জামাতের কিন্তু আর সম্ভাবনা নাই। জামাতের নেতৃত্বে কোনো বিপ্লব হবে না। আমি যখন ডাকসু গুপ্ত জামাতিরা যখন জিতছে তখনই বলে ফেলছি যে এই ডাকসু হলো আন্দোলনের সূতিকাগার। এই শিবির নিরপেক্ষ নামে শিবির জিতেছে, এটা আর কোনোদিন আন্দোলন এটা হবে না। জামাতের নেতৃত্বে কোনো আন্দোলন হবে না, যতই ভয় দেখাক, এটা দায়ী দেখাক, এটাতে আন্দোলন হবে না। আমার বক্তব্য একটাই যে গণতান্ত্রিক চর্চা। আমি বলছি জামাত কিন্তু গণতান্ত্রিক দল নয়, এটা বুঝতে হবে। জামাত ইসলামিক দল, তারা ফাইনালি শরিয়া আইন বোঝে। আমার কথা হচ্ছে যে চাঁদাবাজি করে, অমুক করে, এই যে বলৎকার করে, ধর্ষণ করে, এগুলো নিয়ে কথা বলে না কেন? এগুলোও কথা বলুক। এটা তো মহামারী, চাঁদাবাজির মতোই মহামারী শুরু করছে। তো সুতরাং এগুলো বলে না। সমাজটাকে নির্মাণ করতে হবে। সমাজটা নির্মাণ করতে গণতান্ত্রিক যুগে আমরা যদি প্রবেশ করতে চাই, তাহলে বিরোধী দল সরকারি দলের ঐক্যবদ্ধভাবে গঠনমূলক আলোচনা করে আলোচনার ভিত্তিতে সমাধান করতে হবে। আপনি জাতীয় ইস্যুতে কোনো সংসদে আছে, সংসদে আলোচনা করবেন না, রাস্তাঘাটে ধমক দিবেন, আমাকে ফেলে দিবেন, তোমাকে 4 মাসের সরকার, কি ফেলবেন? এই যে বাজেট তো জামাত ইসলামও দিছে, বাজেট দিছে না, দিছে। বিএনপি বাজেট দিয়েছে। আপনি চিন্তা করেন, নিত্য পণ্য আজকে মার্কেটে বাংলাদেশের ইতিহাসে বাজেট দেওয়ার আগে বা পরে মার্কেট প্রাইস বাড়ে নাই এরকম কোনো ইতিহাস নাই। এবারে কিন্তু নাই, কারণ নিত্য পণ্যের কোনোটার ভিতরে ট্যাক্স একদম মাপ, কত কমায় 1% করছে, কৃষিখাতে ভর্তুকি দিছে। সুতরাং আমি বলবো যে এখন তো সরকারকে একটু গোছাইতে দিতে হবে এবং বিএনপিও জামাতও কোঅপারেট করতে হবে। এইসব আন্দোলন করে তো ওনারা হবে না। কারণ হচ্ছে আপনি দেখেন বিএনপি জাতীয় ইলেকশনের শেষ সময়ে আপনি দেখেন অনেকের ধারণা ছিল বিএনপি জামাত ইসলাম হয়তো ক্ষমতায় চলেও যেতে পারে, এরকম একটা ধারণা তৈরি হয়েছিল। এই জন্য কিন্তু ভোটাররা সতর্ক হয়ে কিন্তু শেষ পর্যন্ত ভোট দেয়নি। হ্যাঁ, অনেক ভোট কিন্তু উল্টায় গেছে। হ্যাঁ, ধরেন মাইনরিটি গ্রুপ, ওপেনলি বলি যে তারা সবসময় আওয়ামী লীগের ভোট দেয়, এবার কিন্তু মাইনরিটি ভোট সব তার মানে ভোটের সমীকরণ যে কোনো মুহূর্তে পাল্টে যেতে পারে। ভোটের সমীকরণ আলাদা। জনাব এবি আজিজ, প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর তারেক রহমানের প্রথম চীন সফরকে কেন্দ্র করে দেখা যাচ্ছে আন্তর্জাতিক মহলেও ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে। কেন এই সফর প্রধানমন্ত্রীর চীন সফরের নজর আন্তর্জাতিক বিশ্বেরও, কেন ভূ রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে এই সফরকে গুরুত্বপূর্ণ বলা হচ্ছে? এটার কারণ হচ্ছে এই সরকার আপনার একটা বাণিজ্য চুক্তি করছে ওয়াশিংটনের সাথে, অর্থাৎ আমেরিকা যুক্তরাষ্ট্রের সঙ্গে। তো এতে অনুমান করা হয় যে সরকার যুক্তরাষ্ট্রের দিকে হেলে পড়েছে। এখন চীন হচ্ছে তার প্রতিপক্ষ, রাইভেল। এখন চীনের দিকে যদি বাংলাদেশ চলে যায়, তাহলে এখানে ভূ রাজনীতিটা কি হবে, এটা একটা প্রশ্ন আছে। এই জন্য তিনি কিন্তু মালয়েশিয়া থার্ড ডেস্টিনেশন বেছে নিয়েছে। ভারতও না, চীনও না। ভারতেও তো দাওয়াত করছে, ভারতে যায় নাই, চীনেও যায় নাই, প্রথম গেছে মালয়েশিয়াও আমাদের গুরুত্বপূর্ণ আমাদের জন্য। তা আমার বক্তব্য হচ্ছে এখন কিন্তু ভারতের সাথে কিন্তু অলরেডি টানাপোড়েন চলছে। দি হিন্দু একটা সংবাদ করেছে, সেখানে পরিষ্কার বলে দিচ্ছে যে এই যে পুশিন টুসিন নিয়ে, তারপরে ওখানের যে আপনার একজন লিখছে আপনার, তার নাম হচ্ছে ভারত কার্ডনার।
সে হলো আপনার সামরিক বিশেষজ্ঞ। তিনি লিখছেন যে ভারতে চিকেন নেক এটা 20-22 কিলোমিটার দূরত্ব, এটাকে 150 কিলোমিটার করা দরকার। তার ফলে রংপুর বিভাগকে আপনার কিনে নেওয়া দরকার, ভারতের কিনে নিয়ে এটারে বড় করা দরকার। এবং তা যদি ভারত যেমন যুক্তরাষ্ট্র যেমন আপনার লুজিয়ানাকে কিনে নিয়েছিল ফ্রান্সের কাছ থেকে বাণিজ্য এক্সপানশনের জন্য, সেরকম চিকেন নেক বড় করার জন্যে আপনার রংপুর বিভাগ কিনে নেওয়া দরকার। কারণ তারপরে বলছে যে চীন বা অন্য কোনো শত্রু দেশ যদি চিকেন নেক বন্ধ করে দেয় তাহলে 7 সিস্টার আলাদা হয়ে যাবে। সুতরাং এইটাই বলছে বাংলাদেশকে $20 বিলিয়ন দিয়ে রংপুর বিভাগ কিনে নেওয়া হোক, যদি না বিক্রি করে, রাজি না হয় বাংলাদেশ, তাহলে তিনি সামরিক শক্তি ব্যবহার কথা বলেছেন। এবং এটা তো এই জন্য বলছি যে শুধু পিছনের ভিতরে সীমাবদ্ধ নাই, ওখানে তো অনেকেই অনেক কথা বলতেছে, ভারতের সাথে সম্পর্ক ভালো যাচ্ছে না। আরও বলছে, দি হিন্দু বলছে যে ভারতের সাথে আমাদের যে দ্বিপাক্ষিক সমস্যা আছে, যেমন তিস্তা চুক্তি, তারপরে গঙ্গা চুক্তি, এগুলোর দিকে মন দেওয়া উচিত। তারপর বাণিজ্যের বিষয়গুলো আছে, এগুলোতে মন দেওয়া উচিত, ভারতই বলছে। এবং সে বলছে যে এখন সম্পর্ক ভালো যাচ্ছে না। তো সুতরাং এখন ধরেন চীন আছে, চীনের সাথে ধরেন আপনার ভারতেরও বৈরিতা, যুক্তরাষ্ট্রেরও বৈরিতা। হ্যাঁ, এখন এই জন্য ভৌগোলিক অবস্থায় কিন্তু বাংলাদেশ খুবই গুরুত্বপূর্ণ। এই জন্য ওখানে গেছে, হয়তো চীনের সাথেও হয়তো কিছু এগ্রিমেন্ট অলরেডি চিন্তা করেছে, এগ্রিমেন্ট হবে। ভারত যেমন চীন আমাদের আগাগোড়ার থেকেই তিস্তা চুক্তি করতেছে, তিস্তা ব্যারেজ করতে চেয়েছে। হয়তো এটা নাও চীন তো অনেকভাবে কাজ করে, তখন ফান্ডিং করলো, অন্য সোর্স থেকে ফান্ডিং করলো, কিন্তু ইনভলভ হয়ে গেল। এখন যে পরিস্থিতি আছে তাতে পরিস্থিতি চীন হয়তো ওপেন কিছু না করে যদি ফান্ডিং গোপন অন্য সোর্স থেকে যে অভিযোগটা আপনি করছিলেন যে রংপুর বিভাগকে নিয়ে, সামনের দিনে রংপুর বিভাগকে কেন্দ্র করে জটিল পরিস্থিতি তৈরির চেষ্টা চালাবে কি ভারত? না, এটা আবার লেখা আছে যে এটা কিন্তু ভারতের পলিসি না, ভারতের পলিসি না, এটা তার নিজস্ব বক্তব্য। সেখানে অনেক বোদ্ধা, সাংবাদিক, আপনার প্রতিষ্ঠিত, তারাও কিন্তু সুর মিলাচ্ছে এটা করে। সরকার বলছে যে না, ওই ইয়েতেই লেখছে, রিপোর্টেই লেখছে যে না, এই ক্ষেত্রে সরকার এই মনোভাব নাই। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি জনাব বেয়াজির। জনাব আকবর হোসেন, প্রায় সময় আমরা একটা কথা শুনি যে ভূ রাজনীতির জটিল ফাঁদে পড়ে গেছে বাংলাদেশ, এবং সামনের দিনে চীন, ভারত এবং পশ্চিমাদের সাথে ভারসাম্যমূলক সম্পর্ক কিভাবে রাখবে বাংলাদেশ, কতটা চ্যালেঞ্জিং হবে? এটা বরাবরই ছিল, এটা নতুন কোনো বিষয় না। দেখুন, চীন বাংলাদেশের একটা বড় ডেভেলপমেন্ট পার্টনার। আপনি যদি বাংলাদেশের স্বাধীনতার সময় থেকে দেখেন, বাংলাদেশের প্রতিষ্ঠাতা রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমানের সময় থেকে শুরু করে এই পর্যন্ত যত সরকার প্রধান এসেছেন, তাদের বেশিরভাগই তাদের প্রথম বিদেশ সফর ছিল চীন। যেমন বাংলাদেশের প্রতিষ্ঠাতা রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমান, তিনি যখন বাংলাদেশে ফিরে আসলেন, এরপরে তিনি কিন্তু প্রথম বিদেশ সফর তিনি চীনে গিয়েছিলেন। একই সঙ্গে জিয়াউর রহমান, তিনিও কিন্তু তার প্রথম বিদেশ সফর চীনে ছিল। জেনারেল এরশাদ, তারও কিন্তু প্রথম সফর চীনে ছিল, তিনি তো 3 বার গিয়েছিলেন তার 8 বছর ক্ষমতায় থাকার সময়। এরপর বেগম খালেদা জিয়া আসলেন, তিনিও কিন্তু 2001 সালে, 1991 সালে তিনি প্রথম চীনে যাননি, কিন্তু 2001 সালে তিনি যখন ক্ষমতায় ছিলেন তখন তিনি চীনে গেলেন প্রথমবার। তো এখন চীন কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ পার্টনার বাংলাদেশের জন্য। তবে ব্যাপারটা কিন্তু এরকম না যে আপনি ওয়াশিংটনের সঙ্গে ভালো সম্পর্ক থাকলে যে বেইজিং এর সঙ্গে ভালো সম্পর্ক থাকা যাবে না, এটা কিন্তু না। এটা কিন্তু মিউচুয়ালি এক্সক্লুসিভ কোনো বিষয় না। যেমন ওয়াশিংটনের সঙ্গে ভালো সম্পর্ক রেখেও চীনের সঙ্গে ভালো সম্পর্ক আছে, এরকম উদাহরণ কিন্তু আছে। যেমন এর একটা বড় উদাহরণ হচ্ছে পাকিস্তান। পাকিস্তান একই সঙ্গে আমেরিকার সঙ্গেও ভালো সম্পর্ক, চীনের সঙ্গেও ভালো সম্পর্ক। বাংলাদেশও প্রেসিডেন্ট জিয়াউর রহমান যখন ক্ষমতায় ছিলেন, উনি কিন্তু ওয়াশিংটনের সঙ্গে তার খুবই ভালো সম্পর্ক ছিল। যেমন তখন জিমি কার্টার প্রেসিডেন্ট ছিলেন আমেরিকার, এটা জানেন। তখন আমেরিকার সঙ্গে বাংলাদেশের সম্পর্ক খুবই ভালো, একই সঙ্গে চীনের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক খুবই ভালো। সুতরাং আর চীনে যাওয়াটা এটা হ্যাঁ অত্যন্ত গুরুত্বপূর্ণ। তবে এই সরকার তারেক রহমানের নেতৃত্বে আমার মনে হয় তারা বেশ কৌশলী ইন এ সেন্স যে তিনি প্রথম ইন্ডিয়াতে গেলেন না এই জন্য যে তিনি যদি প্রথম সফরটা ইন্ডিয়াতে যেতেন, বাংলাদেশের ভেতরে যে একটা অ্যান্টি ইন্ডিয়ান সেন্টিমেন্ট আছে, এটা ওনার জন্য পলিটিক্যালি একটু নেগেটিভ হতো, সেই জন্য তিনি সেটা অ্যাভয়েড করলেন। অন্যদিকে তিনি প্রথম সফর চীনেও গেলেন না,
টেকনিক্যালি এটা প্রথম সফর না, আমি বলবো যে আবার এটা কিন্তু প্রথম সফর। মালয়েশিয়ার সফরটার সঙ্গে তিনি চীনটাকে মিলিয়েছেন, যাতে করে কেউ বলতে না পারে যে উনি সরাসরি চীনে গেছেন। কারণ চীনে যদি তিনি সরাসরি যান, সেক্ষেত্রে ভারত হয়তো ব্যাপারটাকে ভালোভাবে নেবে না, নাও নিতে পারে। একই সঙ্গে হয়তো ওয়াশিংটনের মনেও একটু সন্দেহ তৈরি হতে পারে। তো দরকার কি সে সন্দেহ হবে? তো যার কারণে একটা বাফার জোন তৈরি করা মালয়েশিয়াকে দিয়ে, বাট টেকনিক্যালি কিন্তু সফরটা আসলে চীনেই হচ্ছে। তো এই জন্য আমি বলবো যে আসলে সরকার এখন পররাষ্ট্র নীতির ক্ষেত্রে খুব একটা কৌশলী অবস্থান তারা নিয়েছে। আর আপনি যেটা বললেন যে চীন, আমেরিকা বা পশ্চিমা বা অন্যান্য যারা পার্টনার আছে বা ভারত, এদের মধ্যে বাংলাদেশের কম্পিটিশনের মধ্যে পড়বে কিনা, ব্যাপারটা আমার কাছে মনে হচ্ছে যে এটা অতীতও একই রকম ছিল, এখন হয়তো অনেক লেখালেখি বা অনেক কিছু হচ্ছে, বা পশ্চিমা ইন্টারেস্ট এইখানে অনেক বেশি বেড়েছে। একই সঙ্গে চীনও চাচ্ছে সুপার পাওয়ার হতে, ভারতেরও ভারতও অ্যাসপিরেন্ট, সব কিছু মিলিয়ে হয়তো এখন ইন্টেন্সিটিটা আগের চেয়ে বেড়েছে। কিন্তু বাংলাদেশের যে ভৌগোলিক অবস্থান, বাংলাদেশের যে উন্নয়নের আকাঙ্ক্ষা, বাংলাদেশের যে সভরেন্টি কোয়েশ্চেন, সব কিছু মিলিয়ে বাংলাদেশ এই ব্যালেন্সটাকে সবসময় করে আসার চেষ্টা করেছে। একদিকে চীন, একদিকে ভারত এবং একই সঙ্গে ওয়াশিংটনের সঙ্গে এই যে একটা ব্যালেন্স, একটা রিলেশনশিপ, এই চেষ্টা বাংলাদেশের সবসময় ছিল এবং আমার ধারণা এটা ভবিষ্যতেও থাকবে। আমি শেষ প্রশ্নটি দুজনের কাছে রাখতে চাই। আমরা সংসদে প্রায় অশোভন এবং অশ্লীল বাক্য ব্যবহার আমরা দেখছি। সেই জায়গা থেকে সংসদে কখনো ওভেন নিয়ে আলোচনা হচ্ছে, ওয়াশিং মেশিন নিয়ে আলোচনা হচ্ছে, পর্দা নিয়ে আলোচনা হচ্ছে, মুতাবিয়ে নিয়ে আলোচনা হচ্ছে। কিন্তু যেমনটি সিআইপি রিপোর্ট অনুযায়ী আমরা জানি যে সংসদ চলাকালে প্রতি মিনিটে খরচ হয় 2,72,000 টাকা। এবং ইসলামী ব্যাংক নিয়ে সাম্প্রতিক সময় আমরা দেখলাম 1 ঘন্টা আলোচনা হলো, তার ব্যয় যদি আমি উল্লেখ করি, ব্যয় হয়েছে 1,63,00,000 টাকা। এই যে সংসদে একটা গুরুত্বপূর্ণ ইস্যুগুলো আলোচনা না করে অপ্রয়োজনীয় ইস্যুগুলো যখন আলোচনা হয়, তখন কোনো না কোনোভাবে কি জাতীয় ইস্যুগুলো হারিয়ে যায়? না, সেটা তো যেতেই পারে। আমরা এক্সপেক্ট করব যে সংসদে এমন সব বিষয় আলোচনা হবে যেগুলো আসলে অতি জনগুরুত্বপূর্ণ বিষয় আর কি। কারণ এটা তো আলটিমেটলি ট্যাক্স পেয়ার্স মানি এখানে খরচ হচ্ছে। এখন সংসদে যদি সেই অতি গুরুত্বপূর্ণ বা অতি জনগুরুত্বপূর্ণ বিষয়গুলো আলোচনা না হয়ে হালকা চালে হালকা বিষয় নিয়ে কথাবার্তা হয়, হাসি ঠাট্টা তামাশা হয়, তো এটা কিন্তু মানুষ ভালোভাবে নেবে না। কারণ আপনি দেখবেন যে বাংলাদেশে এই মুহূর্তে সবচেয়ে দ্য মোস্ট ওয়াচড টিভি প্রোগ্রাম হচ্ছে সংসদ টিভি। মানুষ এত বেশি সংসদকে ফলো করে। তো সুতরাং মানুষ কিন্তু লক্ষ্য করছে, আপনি যে প্রশ্নটা করলেন এটা কিন্তু মানুষেরও মনের কথা। মানুষ ফলো করছে যে আমাদের পার্লামেন্টারিয়ানরা তারা কি নিয়ে ডিবেট করে, তাদের জ্ঞানের দৌড় কতটুকু, তারা বিষয়গুলোকে কিভাবে এক্সপ্লেইন করছে, তারা বিষয়গুলোকে কিভাবে তুলে ধরছে, সেটা কিন্তু মানুষ একদম নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে না। যদি তারা সেটা করতে না পারেন, আমার ধারণা যে দল সেটা করতে পারবে না তার মূল্য তাকে আগামী নির্বাচনে দিতে হবে, এবং দ্যাট ইজ ভেরি সিম্পল অ্যান্ড ক্লিয়ার। ধন্যবাদ জানাচ্ছি। জনাব আজিজ, একই প্রশ্ন আপনার কাছেও রাখতে চাই। ব্যাপারটা একই তো, এই পার্লামেন্টে সব যারা আছে সব অভ্যুত্থানের শক্তি, সবাই মিলেমিশে গঠনমূলক আলোচনা করে সব সমস্যার সমাধান করুক, এটাই প্রত্যাশা। শুধু পাবলিক ট্যাক্সপেয়ারের মানি নষ্ট করবে, বাসায় ফ্রিজ লাগবে, বাসায় ওয়াশিং মেশিন লাগবে, এটা তো আলোচনার বিষয় না। এগুলো কেন করবে? হ্যাঁ, একজন এমপি হয়েছে, আসবে কেন? এইগুলো আলোচনা হবে কেন? অনেক অশ্লীল বা অনেক চাওয়া পাওয়ার আলোচনা হয়। অনেকে বলছে না যে আমরা এমপি হলে বা আমার পার্টি, এবং সেই সাথে সংসদে কিছু অসত্য তথ্য উপস্থাপন করা হচ্ছে। হ্যাঁ। বাবাকে শহীদ মুক্তিযোদ্ধা বলা হচ্ছে, পরে খোঁজ নিয়ে জানা গেল যে বাবা এখনো জীবিতই আছে। এখনো জীবিত আছে। এগুলো আলোচনা বাদ দেন। মুক্তিযুদ্ধ সবারই পছন্দ, কিন্তু কেউ স্বীকার করে না। দেখেন তার বাবা বলে মৃত্যু, শহীদ মুক্তিযোদ্ধা, তার পরিবারে 12-14 জন আছে। হ্যাঁ, এখন তিনি দেখা গেল যে তার বাবা মা সব জীবিত। বলেন তাহলে এগুলো অসত্য কথা যে বলে, সাথে সাথে তো নথিস্খলনজনিত অপরাধে তাকে তো ব্যবস্থা নেওয়া উচিত ছিল। ইসলামী ব্যাংক নিয়ে আমরা দেখলাম 1 ঘন্টা নাগাদ আলোচনা হলো, যেটির ব্যয় হয়েছে 1,63,00,000 টাকা। ইসলামী ব্যাংক কি একটি দেশ নাকি একটি ব্যাংক মাত্র? না, ইসলামী ব্যাংক একটা ইস্যু, এতে কোনো সন্দেহ নেই। আলোচনা হতেই পারে, ধরেন ইস্যু ইসলামী ব্যাংক ইস্যু, আন্দোলনে নামছে, তারপরে ইসলামী ব্যাংক যেখানে জামাতের কোনো অংশীদারিত্ব নাই, কিন্তু জামাতের এটা করে, নিয়ন্ত্রণ করে, পরিচালনা করে, সেখানে জামাতের লোক ছাড়া, নেতাকর্মী ছাড়া কেউ কাজ করে না। সুতরাং এইসব ইস্যু নিয়ে জামাত বলছে যে এটা একটা সহি ব্যাংক,
কিন্তু দেখা গেছে যে ওখানে ব্রেন্ডের অনেক টাকা পয়সা লুটপাট হয়েছে নানান নামে। হ্যাঁ, তো জামাতের ধরেন একটা প্রার্থী, একজন প্রার্থী সে ইলেক্টেড হয়েছে, তার বোন নামে উইদাউট মর্গেজ 2 কোটি এবং টাকা ইসলামী লেগেছে। ব্যাংকের এই আলোচনায় অনেক জনগুরুত্বপূর্ণ বিষয় তো হারিয়েও যাচ্ছে, এমনটি আপনিও শুরুতেই বলছিলেন এবং আকবর হোসেনও বলছিলেন।